আমাদের মনে প্রশ্ন জাগে না যে আমাদের শরীরটা কিভাবে তৈরি হয়েছে, এখানে কি কি আছে। তো আমরা যদি আমাদের শরীরটাকে একটা বিল্ডিংয়ের সাথে চিন্তা করতে চাই বা বিল্ডিংয়ের সাথে তুলনা করতে চাই, তাহলে ব্যাপারটা অনেকটা সহজ হয়। একটা বিল্ডিং তৈরি করার জন্য যেমন ইট, বালি, সিমেন্ট ইত্যাদি অনেক কিছুরই দরকার হয়, ঠিক তেমনই আমাদের হিউম্যান বডিটাকে তৈরি করার জন্য কোষ, টিস্যু, অঙ্গ ইত্যাদি অনেক কিছুই লাগে। তো হিউম্যান বডি তৈরি করার জন্য অ্যাট ফার্স্ট যে জিনিসটা আসে সেটা হচ্ছে সেল বা কোষ। অনেকগুলো সেল বা কোষ মিলে একটা টিস্যু বা কলা তৈরি করে। দেন এক বা একাধিক টিস্যু বা কলা মিলে একটা অর্গান বা অঙ্গ তৈরি করে। দেন এক বা একাধিক অঙ্গ মিলেই হচ্ছে আমাদের হিউম্যান বডিটা তৈরি হয়। তাহলে ব্যাপারটা অনেকটা ফ্লোচার্ট আকারে আমরা এভাবে লিখতে পারি। সো আজকে আমি কথা বলবো সেল নিয়ে। এই সেল থেকে আমাদের কি কি জানতে হবে? অ্যাট ফার্স্ট জানতে হবে কোষ কাকে বলে বা কোষ কী, ইংলিশে বললে হোয়াট ইজ সেল। তারপর জানতে হবে কোষ কত প্রকার ও কী কী, দ্যাটস মিন ক্লাসিফিকেশন অফ সেল। তারপর আসবে হচ্ছে কোষ কীভাবে গঠিত, দ্যাটস মিন কম্পোনেন্ট অফ সেল। তো প্রথমে যদি আমরা ডেফিনিশন অফ সেল বা কোষের সংজ্ঞাটা বলি, তাহলে ব্যাপারটা এমন যে জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। The structural and functional unit of our body is called cell. তারপর যে জিনিসটা আসে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ সেল, দ্যাটস মিন সেল কত প্রকার ও কী কী। ইন জেনারেলি যদি আমরা ভাবি তাহলে সেলকে দুই রকমভাবে আমরা বলতে পারি, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ। উদ্ভিদ কোষ বলতে যে কোষগুলো উদ্ভিদের দেহে থাকে সেটা হচ্ছে উদ্ভিদ কোষ, এবং প্রাণী কোষ হচ্ছে যেটা প্রাণী দেহে থাকে। ব্রিফলি যদি আমরা একটা সেলকে ভাগ করতে চাই তাহলে আমরা দুইভাবে ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, আরেকটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। তো শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে আমরা সেলকে দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে দেহকোষ, আরেকটা হচ্ছে জননকোষ। দেহকোষকে ইংরেজিতে আমরা বলি হচ্ছে সোমাটিক সেল, এবং জননকোষকে ইংরেজিতে বলা হয় হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল। আর নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আমরা সেলকে আবার দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল, আর একটা হচ্ছে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। তো দেহকোষের কিছু বৈশিষ্ট্য আছে, জনন কোষের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, আদিকোষের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, আবার হচ্ছে প্রকৃত কোষের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে। তো আমরা কাকে দেহকোষ বলতে পারি? দেহকোষ হচ্ছে অঙ্গতন্ত্র গঠনকারী কোষগুলো। আর জনন কোষটা কি? জনন কোষটা হচ্ছে যৌন প্রজনন প্রক্রিয়ায় যে কোষগুলো উৎপন্ন হয় সেটাকে বলা হয় জনন কোষ। দেহকোষে যে ক্রোমোজোমটা থাকে সেটা হচ্ছে ডিপ্লয়েড সংখ্যক, এবং জননকোষে যে ক্রোমোজোমটা থাকে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক। দেহকোষের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মূল, কাণ্ড, পাতা, রক্তকণিকা, স্নায়ুকোষ ইত্যাদি। আর জননকোষের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি শুক্রাণু, ডিম্বাণু এইগুলোকে। প্রকৃত কোষের কিছু বৈশিষ্ট্য পড়ব তুলনা আকারে, কারণ হচ্ছে ব্যাপারটা অধিকাংশ সময় এটা তুলনা হিসেবেই এক্সামে রিটেনে আসে যে আদিকোষ ও প্রকৃত কোষের বৈশিষ্ট্যের পার্থক্য লিখো, বা আদিকোষ ও প্রকৃত কোষের বৈশিষ্ট্যের ভেতর তুলনীয় বিষয়গুলো লিখো। তো ব্যাপারগুলোকে আমরা আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে আসবে হচ্ছে নিউক্লিয়াস। আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল যেটা আছে সেটা নিউক্লিয়াসটা সুগঠিত থাকে না, প্রকৃত কোষের যে নিউক্লিয়াসটা সেটা হচ্ছে সুগঠিত থাকে। আদিকোষের যে ডিএনএটা সেটা বৃত্তাকার থাকে, প্রকৃত কোষের ডিএনএটা সূত্রাকার থাকে। আদিকোষের অর্গানেলিস বা অঙ্গাণুগুলো মেইনলি থাকে না, আর প্রকৃত কোষে থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, দেন হচ্ছে লাইসোজোম এক্সেট্রা। দেন রাইবোজোম আদিকোষ প্রকৃত কোষ উভয় ক্ষেত্রেই থাকে, কিন্তু আদিকোষের ক্ষেত্রে একটু ছোট এবং প্রকৃত কোষের ক্ষেত্রে একটু বড় থাকে। তার মানে হচ্ছে আদিকোষের যেই রাইবোজোমটা থাকে সেটার পরিমাপ হচ্ছে 70S, এবং প্রকৃত কোষের যেই রাইবোজোমটা থাকে সেটা হচ্ছে 80S। এস মিনস ভেদবার্গ, এটা হচ্ছে রাইবোজোম পরিমাপের একক। এস আসছে এস, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভেদবার্গ, এস ফর ভেদবার্গ। তো সেল ডিভিশনটা হচ্ছে আদিকোষের জন্য অ্যামাইটোসিস এবং প্রকৃত কোষের জন্য মাইটোসিস, মায়োসিস। এক্সাম্পল, প্রোক্যারিওটিক সেল বা আদিকোষের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হচ্ছে ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া ইত্যাদি। মানে অনুন্নত জীবগুলা যেগুলো আছে, মেইনলি মনেরা রাজ্যের অধিকাংশ জীবই হচ্ছে আদিকোষী জীব।
আর প্রকৃতকোষী জীবের ভেতর আছে হচ্ছে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটস, টেইডোফাইটস, প্রাণীকোষ, সকল ধরনের প্রাণীকোষ এক্সেট্রা। কারণ হচ্ছে প্রকৃতকোষ মেইনলি উন্নত জীবের সকল বৈশিষ্ট্য বহনকারী জীবদেহে হচ্ছে প্রকৃতকোষ থাকে। এখন হচ্ছে নিউট্রিশন বা পুষ্টি গ্রহণ। আদিকোষ যে পুষ্টি গ্রহণটা করে সেটা করে মেইনলি অবাধ শ্বসনের মাধ্যমে এবং শোষণের মাধ্যমে, কিন্তু প্রকৃত কোষ যেই পুষ্টি গ্রহণ প্রক্রিয়াটা করে সেটা করে হচ্ছে সবাধ শ্বসনের মাধ্যমে, শোষণের মাধ্যমে, আত্তীকরণের মাধ্যমে এবং সালোক সংশ্লেষণের মাধ্যমে। তো এটা গেল আমাদের আদিকোষ ও প্রকৃত কোষের তুলনীয় বিষয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের এসএসসি লেভেল বা এসএসসি লেভেল 2 লেভেলের জন্যই এই পার্থক্যগুলো জানা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং এটা এক্সামে অনেক বেশিই আসে। তো এরপর আমরা আলোচনা করব একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন নিয়ে। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের ভেতর বেসিক খুব বেশি ডিফারেন্স নাই, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা উদ্ভিদ কোষে থাকে বা প্রাণী কোষে থাকে না, আবার কিছু কিছু জিনিস আছে যেটা শুধুমাত্র প্রাণী কোষে থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না। তো প্রথমে আমরা জানি যে উদ্ভিদ কোষে কি কি থাকে। উদ্ভিদ কোষকে আমরা প্রধানত প্রথমে দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে জড়বস্তু আর একটা হচ্ছে কোষস্থ সজীব বস্তু, যেটাকে ইংলিশে বলে হচ্ছে প্রোটোপ্লাজম। এই জড়বস্তুকে আমরা আবার দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল অল, আর একটা হচ্ছে কোষস্থ নির্জীব বস্তু। এই কোষস্থ নির্জীব বস্তুগুলোকে আমরা আবার তিনভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ এবং বর্জ্য পদার্থ। এই সঞ্চিত পদার্থের ভেতর আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এক্সেট্রা। দেন নিঃসৃত পদার্থের ভেতর আছে এনজাইম, পিগমেন্ট, নেকটার এক্সেট্রা। দেন বর্জ্য পদার্থের ভেতর আছে হচ্ছে রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, উদাই তেল, জৈব অ্যাসিড এক্সেট্রা। তো ব্যাপারটা এমন যে সঞ্চিত পদার্থগুলোকে আর নিশ্চিত পদার্থগুলোকে আমরা অনেক সময় গোলমাল করে ফেলি। তো ব্যাপারটা আমরা মনে রাখার জন্য এইভাবে ভাবতে পারি, সঞ্চিত পদার্থ হচ্ছে প্রকাশ লিপি, মানে ধরেন প্রকাশ একজনের নাম আর হচ্ছে লিপি আরেকজনের নাম, তারা দুজনে মিলে সঞ্চয় করে, তারা যেখানেই হোক কোনো কিছু একটা সঞ্চয় করে, তাদের টাকা পয়সা বা যেটাই হোক। তো সেটার জন্য আমরা বলতে পারি প্রকাশ লিপি সঞ্চয় করে। সঞ্চয় মিনস সঞ্চিত পদার্থ। তো সঞ্চিত পদার্থ থেকে কী আসবে? প্রো ফর প্রোটিন, কাশ, কাশ এর কা থেকে আসবে হচ্ছে কার্বোহাইড্রেট, অ্যান্ড লিপিডের লিপি, এটার জন্য হবে লিপিড। তো ব্যাপারটা আমি এখানে অনেক সুন্দর করে পরে ট্রিক্স আকারে লিখে দিয়েছি, আপনারা যদি দেখেন ব্যাপারটা আপনাদের বোঝার জন্য এটা সহজ হবে। তারপরে আসছে হচ্ছে নিশ্চিত পদার্থ। নিশ্চিত পদার্থের ভেতর এনজাইম, পিগমেন্ট, নেকটার। তো হচ্ছে এটাকে আমরা এনপিকে হিসেবে মনে রাখতে পারি, অথবা দুইটা মনে রাখতে আমাদের কষ্ট হলে আমরা যে কোনো একটাই মনে রাখতে পারি, কারণ নিশ্চিত পদার্থ সঞ্চিত পদার্থটাই হচ্ছে মেইনলি অনেকে এক্সামে ভুল করে ফেলে। আর যদি কেউ ভুল না করে তাহলে তো খুবই ভালো, তার আলাদা করে মনে রাখার দরকার নাই, কিন্তু আমি এই ট্রিক্সটা বলেছি যারা মনে রাখতে পারে না তাদের জন্য। তো তারপর কোষস্থ সজীব বস্তু বা প্রোটোপ্লাজমকে আমরা আবার তিনভাবে ভাগ করতে পারি, একটা আসছে হচ্ছে কোষ ঝিল্লি, তারপর সাইটোপ্লাজম, তারপর নিউক্লিয়াস। এই সাইটোপ্লাজমকে আমরা আবার দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাইটোসোল আর একটা হচ্ছে অঙ্গাণু বা অর্গানেলিস। এই অর্গানেলিসগুলোকে আমরা আবার দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে মেমব্রেনাস অ্যান্ড নন মেমব্রেনাস। বাংলায় বললে হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, আরেকটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিবদ্ধর ভেতর আছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পারক্সিজম, দেন ভ্যাকিউল এক্সেট্রা। আর ঝিল্লিবিহীনের ভেতর আছে মাইক্রোটিউবেলস, মাইক্রোফিলামেন্ট, সেন্ট্রিওল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এক্সেট্রা। এটা আমি অনেক সুন্দর করে ছন্দ আকারে সবার মনে রাখার জন্য একটা ট্রিক্স হিসেবে দিয়েছি, যাতে সবাই এটা মনে রাখতে পারে। এবং এটা অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা আসে না এমন কোনো এক্সাম নেই, কোনো না কোনোভাবে এটা আসেই, হয় এমসিকিউ হিসেবে আসবে, না হয় রিটেন এক্সামে আসবে। আর এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা আমাদের সবারই জানা উচিত। আর নিউক্লিয়াসের ভেতর কি কি থাকে? নিউক্লিয়াসের ভেতর মেইনলি চারটা জিনিস থাকে, একটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, মানে যেটা নিউক্লিয়াস পুরোটাকে আবরণ করে থাকে। তারপর হচ্ছে নিউক্লিওপ্লাজম, মানে নিউক্লিয়াসের ভেতরে লিকুইড যে অংশটা সেটা। তারপর হচ্ছে নিউক্লিওলাস, মানে যখন আমরা নিউক্লিয়াসটা আঁকি গোল মতো যে জিনিসটা আমরা আঁকি ওটা হচ্ছে নিউক্লিওলাস। আর
নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোজোম, ওই যে প্যাঁচানো প্যাঁচানো নিউক্লিয়াসের ভেতর যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোজোম। তো আমাদের উদ্ভিদ কোষে মেইনলি এই জিনিসগুলাই থাকে। তো এখন আমি উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের ভেতর বেসিক কিছু ডিফারেন্স বলে দিচ্ছি, যেগুলো দিয়ে আমরা সহজে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষকে আলাদা করতে পারবো। এটা যে কোনো চিত্র দেখেও আমরা করতে পারবো, বা আমাদের যদি পার্থক্য হিসেবেও আসে তবে আমরা সেটা লিখতে পারবো। উদ্ভিদ কোষে হচ্ছে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষ প্রাণী কোষ উভয় ক্ষেত্রেই কোষ গহ্বর থাকে, কিন্তু উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা আকারে বড় হয় এবং প্রাণী কোষের কোষ গহ্বরটা আকারে ছোট হয়। সেন্ট্রোসোম বা সেন্ট্রোজোম এটা হচ্ছে উদ্ভিদ কোষে থাকে না, কিন্তু প্রাণী কোষে থাকে। উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য বা সঞ্চিত যে পদার্থটা উদ্ভিদ কোষে থাকে সেটা হচ্ছে স্টার্চ, আর প্রাণী কোষে যেটা থাকে সেটা হচ্ছে গ্লাইকোজেন অ্যান্ড চর্বি। তো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স ছিল উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের ভেতর। এবার আমার মনে হয় যে আমরা কোনো উদ্ভিদ কোষ বা প্রাণী কোষকে সহজেই আলাদা করতে পারব। থ্যাংক ইউ।